বিতর্কিত নাগরিকত্ব সংশোধন আইন কার্যকরকে কেন্দ্র করে ভারতের বিভিন্ন স্থানে বিক্ষোভ। আসামে অবরোধের ডাক, ধর্মীয় বিভাজন সৃষ্টি হবে অভিযোগ বিরোধী দলগুলোর। মার্কিন গোয়েন্দা সংস্থার প্রতিবেদন প্রকাশ, বিশ্ব মঞ্চে চ্যালেঞ্জের মুখে পড়ছে যুক্তরাষ্ট্রের অবস্থান, সবচেয়ে বড় হুমকি রাশিয়া ও চীন। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে পোপের মন্তব্যকে ঘিরে চলছে তোলপাড়। মস্কোকে আগ্রাসন চালানোর উৎসাহ দেওয়া হচ্ছে অভিযোগ নেটোর। শিরোনামগুলো শুনছিলেন, নুসরাত বৃষ্টির সাথে আছি। বিতর্কিত নাগরিকত্ব সংশোধিত আইন সিএএ কার্যকরে অসন্তোষ দেখা দিয়েছে ভারতের বিভিন্ন রাজ্যে। বিক্ষোভে উত্তাল আসাম, অবরোধ চলছে। অন্যদিকে কেরালা সরকারের ঘোষণা, যে কোনো মূল্যে আইনটি ঠেকানো হবে। কংগ্রেস সহ বিরোধী রাজনৈতিক দলগুলোর অভিযোগ, আশ্রিতদের ধর্মীয় ভিত্তিতে নাগরিকত্ব দেওয়া হবে, যা সংবিধান বিরোধী। দাবি, নির্বাচনের আগে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্যই কার্যকর হলো সিএএ। বিক্ষোভে উত্তাল আসাম। কেন্দ্রীয় সরকার বিতর্কিত নাগরিকত্ব সংশোধন আইন সিএএ কার্যকরের বিজ্ঞপ্তি পরই পথে নামেন রাজ্যটির বিরোধী দলীয় নেতাকর্মীরা। পোড়ানো হয় আইনের অনুলিপি। বিক্ষোভ সমাবেশ চলে গুয়াহাটি সহ অন্যান্য শহরে। রাজ্য জুড়ে চলছে অবরোধ। হুঁশিয়ারি, যে কোনো মূল্যে ঠেকানো হবে সংবিধান বিরোধী এ আইন। এটি একটি সাম্প্রদায়িক আইন যা পুরোপুরি সংবিধান বিরোধী। এর ফলে পুরো দেশে সহিংসতা ছড়াতে পারে, বিশেষভাবে আসামের সংস্কৃতি এবং নাগরিকদের পরিচয় হুমকিতে পড়বে। বিক্ষোভের ঢেউয়ে উত্তাল দক্ষিণের রাজ্যগুলো। এরই মধ্যে কেরালার মুখ্যমন্ত্রী ঘোষণা দিয়েছেন, বিভাজন সৃষ্টি করে এমন কোনো আইন বাস্তবায়িত হবে না। 2019 সালে কেরালা পার্লামেন্ট এই আইনের বিরুদ্ধে প্রস্তাব পাশ করেছে। সংবিধান বিরোধী যে কোনো আইনের বিরুদ্ধে আমরা। মুখ্যমন্ত্রী এরই মধ্যে রাজ্যে এই আইনটি রুখে দেওয়ার ঘোষণা দিয়েছেন। নতুন আইন অনুসারে ভারতে বসবাসরত বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধ, পার্সি ও খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ আবেদন করতে পারবেন। শর্ত, যারা 2014 সালের 31শে ডিসেম্বরের আগে থেকে ভারতে বসবাস করছেন শুধু তারাই আবেদন করতে পারবেন। তাতেই বিরোধী দলগুলোর অসন্তোষ। অভিযোগ, ধর্মীয় ভিত্তিতে দেয়া হবে নাগরিকত্ব, যা সংবিধান বিরোধী। নির্বাচনের আগে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলই মূল উদ্দেশ্য। যারা নিজ দেশে নিগৃহীত সেসব মানুষদের আশ্রয় দেবে কেন্দ্রীয় সরকার, কিন্তু একটি নির্দিষ্ট ধর্মকে বাদ দিয়ে কেন? তাহলে দাউদ হায়দার বা তসলিমা নাসরিনদের ক্ষেত্রে কি হবে? তারা তো জন্মগতভাবে মুসলিম হওয়া সত্ত্বেও নিজ দেশে থাকতে পারে না। ধর্মের ভিত্তিতে বিভাজন সৃষ্টি করা উচিত নয়। নাগরিকত্ব সংশোধনী আইনটি পাশ হয় 2019 সালে, যার বিরোধিতায় দিল্লিতে দাঙ্গা পর্যন্ত হয়। সে সময় আইনটি বাতিলের দাবিতে চলে টানা আন্দোলন। বীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। ভারতে নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকর করতে কেন্দ্রের বিজ্ঞপ্তি জারির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিজেপি সহ ক্ষমতাসীন জোটের রাজনৈতিক দলগুলো। মঙ্গলবার পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে বের করা হয় আনন্দ মিছিল এবং র্যালি। বিজেপির নেতারা বলেছেন, কেন্দ্রের এই সিদ্ধান্তের ফলে প্রতিবেশী দেশগুলো থেকে আসা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, পার্সি, জৈন ধর্মের অনুসারীদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি তারা কৃতজ্ঞতাও জানিয়েছেন। এর আগে সোমবার আইন কার্যকর ইস্যুতে কেন্দ্রীয় সরকার বিজ্ঞপ্তির জারির পরপরই উল্লাসে মেতে ওঠেন পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন স্থানে বসবাসরত আশ্রয় প্রার্থীরা। আজকে নরেন্দ্র মোদীজি তাদের নাগরিকত্বের মাধ্যমে আজকে তাদের একটা সম্মান দিয়েছে, আজকে জারি হয়েছে। আমরা খুব খুশি। তারা আজকে আমাদের নাগরিকত্ব পেয়েছে এই ভারতবর্ষ, অন্য কোনো দেশ জায়গা দেয়নি তাদেরকে, আমাদের নরেন্দ্র মোদী দিয়ে দিয়েছে, আমাদের ভারতবর্ষ দিয়ে। আমরা এ বিষয়ে বিস্তারিত জানবো। কলকাতায় আমাদের সহকর্মী আছেন সুকান্ত চট্টোপাধ্যায়, অপেক্ষা করছেন আমাদের জন্য। সুকান্ত, লোকসভা নির্বাচনের আগে মোদী সরকারের সেই বিতর্কিত নাগরিকত্ব সংশোধিত আইন অর্থাৎ সিএ, এটি কার্যকরের সিদ্ধান্ত আসলে ভারতের রাজনীতিতে কিরকম প্রভাব ফেলবে বলে মনে করছেন এটি জানাবেন। পাশাপাশি এই ইস্যুতে যারা বিরোধী দল আছে কিংবা যারা সংখ্যালঘু আছে তারা কি বলছেন? দেখুন, আপনার প্রথম প্রশ্নের উত্তরে বলি,
যে এই মুহূর্তে সিএ কার্যকরীকে নিয়ে আসাম শুধু নয়, মিজোরাম, ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গেও কিন্তু উত্তেজনা দেখা দিয়েছে। ইতিমধ্যে আসামে যেমন বিক্ষোভ সমাবেশ চলছে, তেমনি পশ্চিমবঙ্গে কিন্তু আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা দিয়েছেন যে সিএ এর অধীন এই রাজ্যের কোনো মানুষ থাকবে না, এবং কেন্দ্রীয় সরকার যে বিজ্ঞপ্তি জারি করেছেন সেই তাদের কোনো রকম দরখাস্ত করা যাবে না। যদি যে করবে তাকেই কিন্তু এই দেশ ছেড়ে চলে যেতে হবে, এমনটাই কিন্তু তিনি ঘোষণা দিয়েছেন। এবং সর্বস্তরের মানুষকে ধর্ম বর্ণ নির্বিশেষে একাত্মভাবে থাকতে বলেছেন। দ্বিতীয় কথায় আসি, যে এই সিএ কার্যকরী হওয়াতে ভোটের সামনে ময়দানে নেমে পড়েছে শুধু এই রাজ্যের শাসক দল তৃণমূল নয়, তার সঙ্গে যোগ দিয়েছেন জাতীয় কংগ্রেস এবং বামপন্থী দলগুলি। তারাও এই সিএ এর নানা খুঁটিনাটি যে মানুষ বিরোধী সেটা কিন্তু উপস্থাপন করবার চেষ্টা করছেন এই রাজ্য তথা এই দেশবাসীর সামনে। সিএ কার্যকরী হলে কোনো মানুষ এই রাজ্য ছেড়ে বা এই দেশ ছেড়ে অন্য কোনো জায়গায় যাবেন না, এমনটা কিন্তু বিজেপির যারা নেতৃত্ব রয়েছেন, সাংসদ বা সভাপতি বা কার্যকর্তা রয়েছেন, তারা বোঝাবার চেষ্টা করছেন সাধারণ মানুষকে যে এটা নাগরিকত্ব কারার আইন নয়, নাগরিকত্ব দেওয়ার জন্য আইন। এবং কোন সংখ্যালঘু মানুষ এই আইনের বা এই দরখাস্ত করলে বা এই আইনের আওতায় আসলে তারা এই দেশ ছেড়ে কোনো জায়গায় তাদের যেতে হবে না। শুধু নাম নথিভুক্ত করে দেশের যে নাগরিকত্ব যে প্রমাণপত্র সেটা তাদের দেওয়া হবে। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বেশ কিছু কথা তিনি ঘোষণা দিয়েছেন যে যাদের আধার কার্ড রয়েছে, রেশন কার্ড রয়েছে, ভোটার কার্ড রয়েছে, সেগুলি এই নাম নথিভুক্ত করার সঙ্গে সঙ্গে বাতিল হয়ে যাবে। যদিও সেই অভিযোগ খণ্ডন করেছেন বিজেপি নেতৃত্ব। তারা বলছেন যে এমন একজনেরও যদি কারুর হয় তাহলে তারা রাজনীতি ছেড়ে দেবেন এবং এই যে আইন তারা প্রত্যাহার করে নেবেন। মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সিএ আইনকে ভুল ব্যাখ্যা করছেন, এমনটাই বিজেপি নেতাদের দাবি। স্বাভাবিকভাবেই শিওরে লোকসভা নির্বাচন, তার আগে এই যে সিএ নিয়ে ফের দেশের সর্বত্র একটা রাজনৈতিক টানাপোড়েন বা রাজনৈতিক অস্থিরতা, এটা কিন্তু সামনের যে নির্বাচন তাতে কিন্তু একটা বড় প্রভাব ফেলবে। বৃষ্টি, তা তো নিশ্চয়ই। অনেক ধন্যবাদ, আপনি আমাদেরকে বিস্তারিত করে জানাচ্ছিলেন। ভারতে জারি হওয়া নাগরিকত্ব সংশোধিত আইন স্থগিতে সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছে। কেরালা ভিত্তিক সংগঠন ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ এই আবেদন করেছে। আইনটি অসাংবিধানিক এবং বৈষম্যমূলক বলে অভিযোগ করে সংগঠনটি। এ ধরনের সিদ্ধান্তকে একপেশে বলেই আখ্যা দেওয়া হয়। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, এতে মুসলিমদের সাথে বৈষম্যমূলক আচরণ করা হবে। ওই শঙ্কা থেকেই আইনটি স্থগিতে সুপ্রিম কোর্টে আবেদন করে ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ। অপুষ্টি ও পানি শূন্যতায় গাজায় আরও 2 শিশুর মৃত্যু হলো। সোমবার কামাল আদওয়ান হাসপাতালে তাদের মৃত্যু হয়। এ নিয়ে খাবারের অভাবে 27 জনের মৃত্যু হলো উপত্যকায়। যদিও প্রকৃত সংখ্যা আরও বেশি বলেই ধারণা, কারণ হাসপাতাল পর্যন্ত পৌঁছানোরও সুযোগ পাচ্ছে না অনেকেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, গাজার উত্তরে দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে 2000 চিকিৎসাকর্মী সোমবার খাবার ও চিকিৎসা সরঞ্জাম নিয়ে একটি ত্রাণবহর উত্তর গাজার আল শিফা হাসপাতালে প্রবেশ করতে পেরেছে বলেও WHO জানায়। রাফা সীমান্তে বহু ত্রাণবাহী ট্রাক আটকে থাকলেও নানা অজুহাতেই প্রবেশে বাধা দেওয়া হচ্ছে। UNRWA প্রধান ফিলিপ্পো লাজারিনি জানান, চিকিৎসার প্রয়োজনে ব্যবহৃত কাঁচি থাকার অভিযোগে সোমবার চিকিৎসা সরঞ্জাম সহ একটি ত্রাণের ট্রাক প্রবেশ করতে দেওয়া হয়নি। এদিকে রমজানের প্রথম দিন পবিত্র আল আকসায় নামাজের সুযোগ পেয়েছেন সীমিত সংখ্যক ফিলিস্তিনি। ভেতরে প্রবেশের সুযোগ না পেয়ে বাইরেই জামাতে সালাত আদায় করেন অনেকে। ইসরায়েলি প্রশাসনের ঘোষণা অনুযায়ী মাত্র 40 জন মুসল্লি আল আকসায় প্রবেশের সুযোগ পান। তবে এদিন বিশৃঙ্খলা বা সংঘর্ষের কোনো ঘটনা ঘটেনি। রোববার রমজানের প্রথম তারাবি পড়তে গেলে ফিলিস্তিনিদের বাধা দেয় নিরাপত্তা কর্মীরা। লাঠিচার্জ, ধরপাকড়ও চালায় এবং স্থানীয়রা জানান, এ ঘটনায় এখনও ফিলিস্তিনিরা আতঙ্কিত, আর সে কারণে মসজিদ প্রাঙ্গণে ঢুকতে অনেকেই ভয় পাচ্ছেন। গেল মাসে এক বিবৃতিতে ফিলিস্তিনিদের রমজানের শুরুতে আল আকসায় মিছিল করার আহ্বান জানিয়েছিলেন হামাস নেতা ইসমাইল হানিয়া, আর তাতে মসজিদ কম্পাউন্ডে নতুন কড়াকড়ি আরোপ করে ইসরায়েলি প্রশাসন।
বিশ্বমঞ্চে চ্যালেঞ্জের মুখে পড়ছে যুক্তরাষ্ট্রের অবস্থান। দেশটির জন্য সবচেয়ে বড় হুমকি রাশিয়া ও চীন। সোমবার যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর প্রতিবেদনে বলা হয় সব তথ্য। মার্কিন হুমকি পর্যালোচনা বিষয়ক বার্ষিক এই রিপোর্টে হিজবুল্লাহ, হুতির মতো ইরান সমর্থিত নন স্টেট শক্তিগুলোকেও বড় চ্যালেঞ্জ হিসেবেই আখ্যা দেওয়া হয়। ক্ষমতার লড়াই, আঞ্চলিক সহিংসতাও তৈরি করছে বৃহত্তর সংঘাতের ঝুঁকি, এমন শঙ্কাও জানানো হয়। উচ্চাকাঙ্ক্ষী চীন আর দাঙ্গাবাজ রাশিয়া, দুই শীর্ষ প্রতিদ্বন্দ্বীকে এভাবেই আখ্যা দেওয়া হয় মার্কিন গোয়েন্দা রিপোর্টে। সোমবার যুক্তরাষ্ট্রের কংগ্রেসে তুলে ধরা হয় হুমকি পর্যালোচনা বিষয়ক বার্ষিক প্রতিবেদন। ইন্টেলিজেন্স বিভাগের কর্মকর্তাদের সতর্কবার্তা, বিশৃঙ্খল এক বিশ্ব ব্যবস্থার মুখোমুখি যুক্তরাষ্ট্র। দুই পরাশক্তি ছাড়াও ইরানের মতো আঞ্চলিক শক্তিও হয়ে উঠছে বড় চ্যালেঞ্জ। পাশাপাশি রয়েছে হিজবুল্লাহ, হুতির মতো সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলো। বাণিজ্য সহ গোটা আন্তর্জাতিক ব্যবস্থাকে বাধাগ্রস্ত করছে এসব শক্তি, প্রভাব ফেলছে মার্কিন রাজনীতিতেও। যুক্তরাষ্ট্র জটিল ও পরস্পর সংযুক্ত কিছু হুমকির মুখোমুখি। 3 ধরনের চ্যালেঞ্জ রয়েছে। প্রথমত, শীর্ষ পরাশক্তিগুলোর সাথে ক্রমবর্ধমান কৌশলগত প্রতিযোগিতা। দ্বিতীয়ত, রাজনৈতিক, অর্থনৈতিক ও নিরাপত্তা চ্যালেঞ্জ। তৃতীয় বিষয়টি হলো আঞ্চলিক বিবাদ, যা কেবল প্রতিবেশী দেশগুলোকেই নয়, প্রভাবিত করছে বিশ্বকে। আঞ্চলিক সংঘাত ছড়িয়ে পড়ার বিষয়েও জানানো হয় শঙ্কা। বলা হয় ইসরায়েল ও হামাসের সংকট তৈরি করতে পারে বৈশ্বিক নিরাপত্তাহীনতা। গাজায় 5 মাস ধরে চলা যুদ্ধ নতুন নিরাপত্তা ইস্যু তৈরি করেছে। হিজবুল্লাহ, হুতির মতো গোষ্ঠী সংঘাতে যোগ দিয়েছে। ইরান সমর্থিত গোষ্ঠীগুলো ইরাক, সিরিয়ায় আমাদের সেনা ও ঘাঁটিতে হামলা করছে। চীনকে সতর্কবার্তা দিতে ইউক্রেনকে সামরিক সহায়তা ও ব্যাহত রাখার পরামর্শ মার্কিন গোয়েন্দাদের। তাইওয়ান, দক্ষিণ চীন সাগর ও অন্যান্য অঞ্চলের চীনের আগ্রাসন রুখতে একটি সতর্কবার্তা হতে পারে ইউক্রেনের সহায়তা অব্যাহত রাখা। যুদ্ধের প্রথম বছরে শি জিনপিং বুঝতে পারেননি ইউক্রেন এভাবে প্রতিরোধ করবে। যুক্তরাষ্ট্র যে এভাবে সমর্থন দিয়ে পাশে থাকবে তা ধারণা করেননি। সীমান্তে অস্থিতিশীলতা নিয়েও উদ্বেগ জানান যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা। পাশাপাশি ইসলামিস্ট গ্রুপগুলো দ্বারা প্রভাবিত মার্কিনীদের বিষয়েও করা হয় সতর্ক। ডরথি তাসরিন, যমুনা নিউজ। দেখতে অবিকল পিস্তল, কিন্তু গুলি ছোঁড়া যায় মেশিন গানের গতিতে। যুক্তরাষ্ট্রের ঘরে বসে ভয়াবহ এমন অস্ত্র বানিয়ে অপরাধী বনে যাচ্ছেন অনেকেই। রূপান্তরিত এসব অস্ত্র ব্যবহার করা হচ্ছে মানুষ হত্যায়, আর নিহতদের বেশিরভাগই অপ্রাপ্তবয়স্ক। বিশ্লেষকরা বলছেন সম্প্রতি যুক্তরাষ্ট্র সহিংসতা বৃদ্ধির পেছনে বড় ভূমিকা রয়েছে এসব মডিফাই অস্ত্রের। গেল নভেম্বরে মার্কিন শহর সিনসিনাটির এই স্থানে অজ্ঞাত বন্দুকধারী স্কুল শিক্ষার্থীদের লক্ষ্য করে 22 রাউন্ড গুলি চালায়। ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়ে নিহত হয় ডমিনিক ডেভিস। এ সময় নারীসহ আহত হয় আরও 4 শিশু। ঘটনাস্থলে ছেলের ছবি লাগিয়ে স্মরণ করছেন বাবা আইজ্যাক ডেভিস। ঘটনার তদন্তে নেমে ভয়াবহ তথ্য পায় পুলিশ। চোখের পলকেই কিভাবে একটি বন্দুক দিয়ে প্রায় 2 ডজন গুলি ছোড়া হলো তা নিয়ে বিস্মিত খোদ তদন্ত কর্মকর্তারাও। পরে জানা যায় ঘরোয়া পদ্ধতিতে বন্দুকটিকে মেশিনগানে রূপান্তর করা হয়েছিল। বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই সেমি অটোমেটিক পিস্তলগুলির মধ্যে কি কারসাজি করা হয়েছে। মেশিনগানের মতো দ্রুত গতিতে গুলি ছুড়তে কাজ করে এই ক্লক সুইচ, যা অনলাইনে অর্ডার করে কিংবা ঘরে বসেই 3D প্রিন্টারের সাহায্যে সহজেই বানিয়ে নেওয়া যায়। যুক্তরাষ্ট্রের বাজার প্লাস্টিক বা ধাতুর তৈরি অটো সিয়ার্স, গ্লক সুইচ কিংবা ফোর্স রেসের ট্রিগার্স দিয়ে সয়লাভ। বিচার বিভাগ এই জিনিসগুলোর বিক্রি বন্ধ করার নির্দেশ দিয়েছিল, কিন্তু ভিন্ন ভিন্ন নাম আর আকার আকৃতির কারণে এগুলোর বেচা কেনা বন্ধ করা কষ্টসাধ্য। শুধু পিস্তল নয়, গ্লক সুইচের মাধ্যমে মডিফাই করা যায় রাইফেলও। যেসব প্লাস্টিক বা ধাতুর তৈরি উপাদানের মাধ্যমে অস্ত্রের রূপান্তর করা হয় তার বিস্তার রোধে কি পদক্ষেপ নিচ্ছে যুক্তরাষ্ট্র? মূল সমস্যা হলো এই ডিভাইসগুলো সহজে চেনা যায় না। বহন করে কেউ ধরা পড়লে তার জেল হতে পারে। স্থানীয় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হবে, তারা যেন বুঝতে পারে আমরা কি খুঁজছি। যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক সময়ে মডিফাই করা মেশিনগানে হতাহতের ঘটনা অতীতের তুলনায় প্রায় 6 গুণ বেড়েছে। পরিসংখ্যান বলছে বন্দুক সহিংসতার এরকম ঘটনায় আগে যেখানে 4-5 রাউন্ড গুলি ছোড়া হতো, এখন সেখানে একই সময় ছোড়া হয় প্রায় 70 থেকে 80 রাউন্ড গুলি, যার বেশিরভাগেরই শিকার শিশু। অনিক রহমান, যমুনা নিউজ।
রমজানেও গাজায় আগ্রাসনের প্রতিবাদে লোহিত সাগর ও আশপাশের অভিযানের পরিধি বাড়ানোর হুঁশিয়ারি দিয়েছে হুতি গোষ্ঠী। সোমবারও একটি মার্কিন জাহাজে তারা মিসাইল হামলা চালায়। আর এ কথা নিশ্চিত করেছেন গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারে। জানিয়েছেন লোহিত সাগরে পিনোকিও নামের জাহাজে একাধিক মিসাইল ছোড়া হয়। মঙ্গলবার লন্ডন ভিত্তিক জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা জানায় লোহিত সাগরের দক্ষিণে ইয়েমেন উপকূলের কাছাকাছি আক্রান্ত হয় পিনোকিও। পরে উত্তরের দিকে চলে যেতে বাধ্য হয়। তবে হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে কিছু জানা যায়নি। এ বিষয়ে এখনও মার্কিন সামরিক বিভাগ কিছুই বলেনি। গাজা ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে গত কয়েক মাস ধরেই লোহিত সাগর ও আশপাশে নৌযান লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে হুথিরা। ইয়েমেনে আল কায়েদার শীর্ষ নেতা খালিদ আল বাতারফি মারা গেছেন। রোববার এক ভিডিও বার্তায় খবর জানান সংগঠনটির নেতা আবু খুবাইব আল সুদানি। তবে জানা যায়নি কখন কিভাবে খালিদের মৃত্যু হয়েছে। ভিডিওতে দেখা যায় আল কায়েদার কালো ও সাদা পতাকা দিয়ে মোড়ানো রয়েছে খালিদের মরদেহ। সংগঠনের নতুন প্রধান হিসেবে ঘোষণা করা হয়েছে সাদ বিন আতিফ আল আউলোকির নাম। এই মৃত্যুকে ঘিরে কোনো রহস্য থাকতে পারে বলেই মনে করছেন অনেকে, যা সামনে আনতে চাইছে না সংগঠনটি। 2020 সালে আল কায়েদা ইয়েমেনের শাখার দায়িত্ব পেয়েছিলেন খালিদ। এই শাখাটিকে সবচেয়ে ভয়ানক আর বিপজ্জনক বলেই মনে করা হতো সে সময়। লেবাননের একাধিক স্থানে বড় ধরনের বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এক বেসামরিকের মৃত্যুর পাশাপাশি 6 জন আহতও হয়েছে। সীমান্তবর্তী বালবেক শহরে এই হামলা হয়। হিজবুল্লাহ পরিচালিত আল মানার টেলিভিশনে বলা হয়, হামলার শিকার অন্তত 4টি স্থান। দক্ষিণাঞ্চলীয় এক গ্রামে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় একটি ভবন। ফেব্রুয়ারির শেষেও হামলার শিকার হয়েছিল অঞ্চলটি। মৃত্যু হয়েছিল 2 হিজবুল্লাহ যোদ্ধার। এছাড়া লেবাননের বেকা উপত্যকায় হিজবুল্লাহর ঘাঁটিতে হামলার ভিডিও প্রকাশ করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বিভাগ IDF। গাজায় আগ্রাসন শুরুর পর থেকেই উত্তপ্ত লেবানন ইসরায়েল সীমান্ত। এ পর্যন্ত 220 জন হিজবুল্লাহ যোদ্ধার প্রাণ গেছে। এছাড়া 40 বেসামরিকও প্রাণ হারিয়েছে। যুদ্ধ থামাতে সাদা পতাকা দেখানো উচিত ইউক্রেনের। পোপ ফ্রান্সিসের এমন মন্তব্য উত্তাপ ছড়িয়েছে। ইউক্রেন ও তার মিত্ররাও কঠোর ভাষায় সমালোচনা করছে। কিয়েভকে আত্মসমর্পণের পথ দেখিয়ে মস্কোকে আগ্রাসন চালানোর উৎসাহ দেওয়া হচ্ছে বলে এই মত অনেকের। তবে ভ্যাটিকান বলছে যুদ্ধ বন্ধেই ছিল পোপের ওই আহ্বান। রাশিয়া ইউক্রেন যুদ্ধের চলছে 3য় বছর। এরই মধ্যে রুশ দখলে গেছে পূর্ব ইউক্রেনের বড় একটা অংশ। দখলকৃত সেসব জায়গায় চলে মস্কোর প্রশাসনিক ব্যবস্থা। যুদ্ধ থামার তো লক্ষণ নেই, উল্টো বাড়ছে ইউক্রেনে প্রাণহানি, গৃহহারার সংখ্যা। কূটনৈতিক চেষ্টায়ও পৌঁছানো যায়নি মীমাংসায়। এ অবস্থায় জেলেনস্কিকে শান্তির বার্তা, সাদা পতাকা দেখানোর আহ্বান জানান পোপ ফ্রান্সিস। আলোচনা একটি সাহসী শব্দ। যখন আপনি দেখছেন পরাজয় নিশ্চিত, তখন সংলাপের মতো সাহস থাকা উচিত। যারা শক্তিশালী তারা মূলত পরিস্থিতি বিচার করে, মানুষের কথা ভাবে এবং সমঝোতার চেষ্টা করে। পোপের এ মন্তব্যের পরই ক্ষোভে ফেটে পড়েন ইউক্রেনের নেতারা। স্পষ্ট বার্তা, কখনোই তারা করবেন না আত্মসমর্পণ। অর্থোডক্স ধর্মগুরুরা ইউক্রেনের সরকারের সাথেই আছেন, কারণ তারা জানেন এখানে কি চলছে। ক্যাথলিক পোপের পরামর্শের কোনো প্রয়োজন নেই। একদল মানুষ বাঁচতে চায়, অন্যরা ধ্বংস করতে চায়। এই পরিস্থিতিতে কিভাবে সমঝোতা সম্ভব জানি না। সামরিক জোট ন্যাটোর কণ্ঠেও পোপের এ আহ্বানের সমালোচনা। তাদের ভাষ্য, এ সময় ইউক্রেনকে আত্মসমর্পণ করতে বলার অর্থ রাশিয়ার মতো দেশগুলোকে আগ্রাসন চালিয়ে যাওয়ার অনুমতি দেয়া। সাদা পতাকা নয়, এ সময় ইউক্রেনের প্রয়োজন অস্ত্র। আত্মসমর্পণ করা সঠিক সময় নয় এটি। এখন ইউক্রেন মাথা নোয়ালে সেটি বিশ্বের ইতিহাসে একটি বাজে উদাহরণ হয়ে থাকবে। রাশিয়ার মতো দেশগুলো তাতে আরো আগ্রাসী হয়ে উঠবে। তবে পোপ শুধুমাত্র এই ভয়াবহ যুদ্ধ থামানোর কথাই বলতে চেয়েছিলেন, এমনটাই জানিয়েছে ভ্যাটিকান, যা মানতে নারাজ ইউক্রেন ও মিত্র দেশগুলো। গেল মাসে সুইজারল্যান্ডের সম্প্রচার মাধ্যম RSI-কে সাক্ষাৎকার দেন পোপ। শনিবার প্রকাশ করা হয় সেটির খণ্ডাংশ, যা পুরোপুরি সম্প্রচারিত হবে আগামী 20 মার্চ। ইফাতারা খন্দকার, যমুনা নিউজ।
আত্মাহুতি দেওয়া মার্কিন সামরিক বাহিনীর সদস্য অ্যারন বুশনেলের নামে সড়কের নামকরণ করা হয়েছে ফিলিস্তিনে। গেল মাসে গাজা ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে শরীরে আগুন লাগিয়ে এই মার্কিনী আত্মাহুতি দেন। অধিকৃত পশ্চিম তীরের জারিকো শহরে এই সড়কটি অবস্থিত। রোববার নতুন নাম ফলক উন্মোচন করেন শহরের মেয়র আব্দুল করিম। বলেছেন, কোনোভাবেই ফিলিস্তিনের সাথে সংযুক্ত না থেকেও ফিলিস্তিনিদের প্রতি যে ভালোবাসা তিনি দেখিয়েছেন তা ভোলার নয়। শত শত মাইল দূরে থেকেও ফিলিস্তিনিদের কষ্ট তিনি অনুভব করেছেন। স্বাধীনতার প্রতি ভালোবাসা এবং অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার মানসিকতার কারণে বুশনেল আজীবন স্মরণে থাকবে ফিলিস্তিনিদের। আর এ সময় তার আত্মার শান্তিও কামনা করেন মেয়র। মাঝ আকাশে হঠাৎ করে বিমানের ঝাঁকুনি, অল্পের জন্য রক্ষা পেলেন 2.5 শতাধিক আরোহী। চিলি লাটাম এয়ারলাইন্সের একটি বিমানে এমন রোমহর্ষক ঘটনায় ঘটেছে। সোমবার 263 যাত্রী 9 কেবিন ক্রু নিয়ে অস্ট্রেলিয়ার সিডনি থেকে নিউজিল্যান্ডের ওকল্যান্ডে যাচ্ছিল বোয়িং 787 মডেলের এই উড়োযানটি। হঠাৎ করে যান্ত্রিক ত্রুটির কবলে পড়ে সেটি কাঁপতে থাকে। সিট থেকে অনেক যাত্রী পড়ে যান, ছাদের সাথেও অনেকে ধাক্কা খান। তবে আরও বড় দুর্ঘটনার আগেই নিরাপদে অবতরণে সক্ষম হয় বিমানটি। এ ঘটনায় কমপক্ষে অর্ধশত আরোহী আহত হয়েছেন। হাসপাতালে চিকিৎসাধীন 10 যাত্রী, 3 কেবিন ক্রু। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে। জায়ান্ট বিমান নির্মাতা বোয়িংয়ের তথ্য ফাঁস করে আলোচিত প্রতিষ্ঠানটির সাবেক কর্মকর্তার রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার উদ্ধার করা হয় 62 বছর বয়সী জন বার্নেটের মরদেহ। শহরটিতে বোয়িংয়ের বিরুদ্ধে চলমান একটি মামলায় সাক্ষ্য দিতেই তিনি গিয়েছিলেন। গত শনিবার নির্ধারিত শুনানির সময় উপস্থিত না হওয়ায় খোঁজ করা হয় হোটেলে। সেখানে নিজের গাড়িতেই মৃত অবস্থায় পাওয়া যায়। জন বার্নেটের মৃত্যুতে দুঃখ প্রকাশ করেছে বোয়িং। আত্মহত্যা হতে পারে বলেও মন্তব্য করেছে। টানা 32 বছর বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের কর্মী ছিলেন জন বার্নেট। 2017-তে তিনি অবসরে যান। এর 2 বছর পরেই গণমাধ্যমকে অনেক বিস্ফোরক তথ্য দেন। জানান, নিম্নমানসম্পন্ন যন্ত্রাংশ ব্যবহার করা হয় বিমান উৎপাদনে। আর বোয়িংয়ের বিরুদ্ধে চলমান মামলার অন্যতম সাক্ষীও ছিলেন তিনি। সংঘাত সহিংসতার মধ্যেই পদত্যাগ করেছেন হাইতির প্রধানমন্ত্রী এরিয়েল হেনরি। ক্যারিবিয়ান কমিউনিটি চেয়ারম্যান এবং গায়ানার প্রেসিডেন্ট ইরফান আলী এই তথ্য জানিয়েছেন। এর আগে জ্যামাইকার রাজধানী কিংস্টনে বৈঠকে বসেন ক্যারিবিয়ান দেশগুলোর জোটের নেতারা। ইরফান আলী জানান, একটি অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট কাউন্সিল প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা চলছে। সম্প্রতি হাইতিতে গ্যাং সহিংসতা বেড়েছে। সংঘাত শুরুর পর থেকেই প্রধানমন্ত্রী পদত্যাগ দাবি করে আসছে সশস্ত্র গোষ্ঠীগুলো। চলতি মাসের শুরুতেই দেশটির রাজধানীর 2টি কারাগারে সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা হামলা চালায়, বহু মানুষের প্রাণ যায়। আর তখন কেনিয়া সফরে ছিলেন হাইতির প্রধানমন্ত্রী এরিয়েল হেনরি। তার ফিরে আসায় বাধা দিতে বিমানবন্দরে হামলা চালানো হয়। এই ছিল যমুনা আই ডেস্কের সাথে থাকার জন্য ধন্যবাদ। নিরাপদে থাকবেন।